খুলনায় কৃষি ব্যাংকের ডাকাতির দৃশ্য ধরা পড়ল। সিসিটিভি ক্যামেরায় ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটের অভিযোগ। 3 নিরাপত্তা কর্মী আটক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে তিনজন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বলি হলো নবজাতক। আধা ঘন্টা গাড়ি আটকে রাখায় অক্সিজেন সংকটে মৃত্যুর অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত। আমি গাড়িটা স্টার্ট দিছি, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে। গাড়ি আটকাইছে, গাড়ি আমাকে যাইতে দেন পুরো ধরেন 40 মিনিটের ওভার হয়ে গেছে আস্তে আস্তে করতে করতে। রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে। গাইবান্ধায় বয়স জালিয়াতি করে এক আসামি জামিনের ঘটনায় চাঞ্চল্য। আসামি পক্ষের আইনজীবীকে শোকজ। জামিন নামার যে বিষয়টা আছে, আমি শুধুমাত্র আমি সকালবেলা অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি, কিন্তু এইটার সাথে পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাথে আমি সম্পৃক্ত না। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় নানা আচার, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার আহ্বান। সংবাদ সাদেশে আমন্ত্রণ সবাইকে। শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাতে সাথে থাকছি জান্নাতুল কুলি। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 10টার দিকে রূপসাঘাট শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, এক নিরাপত্তা কর্মী প্রথমে কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পায়। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেলে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তরা ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটে নিয়েছে বলে দাবি ম্যানেজারের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সেই সাথে জিজ্ঞাসাবাদ চলছে আটক 3 নিরাপত্তা কর্মীকে। আমি এসে দেখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে তিনজন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। ওইখানে 3টা আর এইখানে 3টা, 6টা তালা ভাঙা লাগছে। 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে। এ বিষয়ে আরো কিছু তথ্য জানাতে খুলনা থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রবীর, ব্যাংক ডাকাতির ঘটনায় 3 নিরাপত্তা কর্মীকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা জানতে চাই। একই সাথে জানতে চাই, টাকা উদ্ধারের ব্যাপারে প্রশাসন নতুন করে কিছু ভাবছে কিনা। এ পর্যন্ত নতুন কোনো তথ্য নেই কলি। পুলিশ যেটা বলেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটি আসলে তাদের যে তদন্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে, সে কারণেই সেটি আসলে গণমাধ্যমকে তারা এই মুহূর্তে বলছে না। আর টাকা উদ্ধারের কথা যেটি বললেন, সেটি এখনো পর্যন্ত হয়নি। পুলিশ তাদের তৎপরতা চালাচ্ছে এবং সিসিটিভির যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো তারা পর্যালোচনা করছে। আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের একাধিক টিম মাঠে রয়েছে, তারা নিয়মিত কাজ করছে এবং এই টাকাটি কারা এখান থেকে চুরি করেছে, 6টি তালা, 6 স্তরের তালা ভেঙে তাদেরকে প্রবেশ করতে হয়েছে, সেটি আসলে কারা করেছে, কতজনের সঙ্গে ছিল, সেটি তারা জোর তৎপরতা চালাচ্ছে শনাক্তকরণের জন্য। একই সঙ্গে যে 16,16,000 টাকা এখান থেকে খোয়া গেছে, সেই টাকাটিও কিভাবে উদ্ধার করা যায়, জনগণের টাকা, জামানতের টাকা মানুষের, সেই টাকাটি উদ্ধার করার চেষ্টা করছে। তবে আশেপাশের লোকজন যেটি বলেছে যে একটি ব্যাংক আসলে এমনভাবে নিরাপত্তাহীনতায় থাকতে পারে না, সেটিও তারা বলেছে। কারণ সারাদিন ব্যাংকে কেউ ছিল না, কোনো নিরাপত্তার প্রহরী। রাত 10টার সময় এসে দেখে যে ব্যাংকের প্রধান ফটকের তালাটি ভাঙা। এটি আসলে হতে পারে না, কারণ যেখানে জনগণের টাকা নিয়ে তাদের লেনদেন করতে হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা এত থুমকো থাকতে পারে না। এটি আসলে আশেপাশের লোকজন যারা, তারা আমাদেরকে বলেছে। ব্যাংক কর্তৃপক্ষ বলেছেন তারা মামলা করার
প্রক্রিয়াধীন রয়েছে মামলাটি এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জানানো হয়েছে এবং পুলিশ টাকা উদ্ধার এবং যারা জড়িত ছিল তাদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে। কলি। জি, ধন্যবাদ আপনাকে প্রবীর। রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে ওই কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। এটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়রের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দু। অভিযানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 35টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। সেনা হেফাজতে নেওয়া হয়েছে অনিন্দ আর তার এক সহযোগীকে। পুলিশ জানিয়েছে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার মামলার আসামি অনিন্দ। এর আগে 6 মাস জেলে ছিলেন তিনি। ফের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতা দেখল শরীয়তপুরবাসী। বৃহস্পতিবার রাতে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা যায় শ্বাসকষ্ট দেখাতে এক নবজাতক। অভিযোগ, সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় ঢাকা আসতে রাজি হয় এই চক্রের রোষানলে পড়েন অ্যাম্বুলেন্সের চালক। আর এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। গ্রেফতার করা হয়েছে মূল আসামিকে। বৃহস্পতিবার রাতের দৃশ্য এটি। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে বেশ কিছু অ্যাম্বুলেন্স চালকদের বাকবিতণ্ডা। অভিযোগ, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতায় কিছুক্ষণ আগেই জীবন প্রদীপ নিভে গেছে এক নবজাতকের। স্বজনরা জানায়, বৃহস্পতিবার শহরের মেট্রো ক্লিনিকে নূর হোসেন সর্দার ও রুমা বেগম দম্পতি এক সন্তানের জন্ম দেয়। তবে জন্মের পরই নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রেফার করা হয় ঢাকা শিশু হাসপাতালে। কিন্তু ঢাকা আসতে অ্যাম্বুলেন্স ভাড়া করার পরেই দেখা দেয় বিপত্তি। সবুজ দেওয়ান সহ সিন্ডিকেট চক্রের কয়েকজন অ্যাম্বুলেন্সটির চাবি কেড়ে নিয়ে চালককে মারধর করে। হেনস্থা করা হয় স্বজনদেরও। 8 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স আটকে থাকায় অক্সিজেন সংকট দেখা দিলে প্রাণ হারায় শিশুটি। ঢাকা ট্রান্সফার কাছে আমরা ঢাকালে মেলা করছি, ওখানে গেছে মতো নেই, এরা গাড়ি আটকাইছে, গাড়ি আমাকে যাইতে দেন পুরো ধরেন 40 মিনিটের ওভার হয়ে গেছে গা আস্তে আস্তে করতে করতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়া করা অ্যাম্বুলেন্সটি জেলার নয়, ঢাকা থেকে আসা। তার উপর সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে 2000-এর মতো কমে 5000 টাকায় ঢাকা আসতে রাজি হয় চালক। কেবল এসব কারণেই রোষানলে পড়ে সিন্ডিকেটের। গাড়িটা স্টার্ট দিছে, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে, তুমি নিতে পারবা না। ওরা হচ্ছে অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, 7000-8000 টাকা। আর এই গাড়িটা হচ্ছে আমি একটু কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি এর চাইতে। এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি সবুজকে। ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে, এইটা না তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যাইতে বাধা দেয়, তাতে 30-40 মিনিট সময় ব্যয় হয়। ইন দ্য মিন টাইম ওই শিশু বাচ্চাটা মারা যায়। সচেতন সমাজের মতে এই ঘটনায় আবারও সামনে এসেছে জেলার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে কতটা জিম্মি রোগী স্বজনরা। দ্রুত সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ সহ অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা ও নীতিমালার দাবি সকলের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসার 2 শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত 2 শিশুর নাম জামিলা খাতুন এবং তানিয়া আক্তার নিশি। তারা গোমস্তাপুরের শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসার আবাসিকে থাকত। শিক্ষকদের দাবি, রাতে সব শিক্ষার্থীরা একসাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। মধ্যরাতে হঠাৎ জামিল এবং নিশি অসুস্থ হয়ে পড়ে। বমির সাথে বের হয় রক্ত। ভোররাতে তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। যেহেতু সবাই ঘুমেছিল, 2 জন বৃষ্টিতে আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2 জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্যে নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করে প্রতারণার মামলায় এক আসামিকে জামিনের অভিযোগ উঠেছে গাইবান্ধায়। কারাগারে থাকা হ্যাকার চক্রের মূল হোতা পলাশ রানার
এনআইডি অনুযায়ী বয়স হচ্ছে 25 বছর আর জন্ম নিবন্ধনে 17 বছর দেখিয়ে জামিন মঞ্জুর করান তার আইনজীবী। বিষয়টি নিয়ে তোলপাড় আদালত পাড়া। আর এই ঘটনায় এরই মধ্যে আসামিপক্ষের আইনজীবীকে শোকজ করা হয়েছে। মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে সরকারি সহায়তার লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত 15 জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক করা হয় চক্রের মূল হোতা পলাশ রানাকে। শ্বশুরবাড়ি থেকে যৌথ বাহিনী পলাশকে গ্রেফতার করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়। তথ্য হোল্ডারের কারণে টাকাটা দেওয়া হয়নি, আমরা তথ্যটা এখন সংশোধন করে টাকাটা প্রদান করে দেওয়া হবে। 20 জুলাই গোবিন্দগঞ্জ আমলি আদালত পলাশের জামিন আবেদন নাকচ করে। এরপর মিসকেস দায়ের করেন তার আইনজীবী। তবে অবাক করা বিষয়, সেই মিসকেসের শুনানির আগেই জন্ম নিবন্ধনে পলাশের বয়স 17 দেখিয়ে শিশু আদালত থেকে তার জামিন মঞ্জুর করানো হয়। এমনকি তার নামও পরিবর্তন করে বানানো হয় পলাশ মিয়া। অফিসারের কাছ থেকে মূলত ইউজার আইডিগুলো কিনে বা সংগ্রহ করে নিয়ে থাকে। অথচ জাতীয় পরিচয়পত্র ও মামলার এজাহার অনুযায়ী পলাশের বয়স 25 বছর। তাহলে কিভাবে রাতারাতি বয়স 8 বছর কমে যায়? জন্ম নিবন্ধনটি খতিয়ে দেখা যায় তালুক কানুপুর ইউপি থেকেই এটি ইস্যু হয়েছে 4 আগস্ট, অর্থাৎ পলাশকে গ্রেফতারের পর। বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। মিথ্যা তথ্য সম্বলিত জন্ম সনদ সৃজন করে তাকে ওই দিনই জামিনে মুক্ত করে জেলখানা থেকে সে রিলিজ হয়। আদালতে যেটা দাখিল করা হয়েছে সেখানেও এই 2025-এর জায়গায় 24 করা হয়েছে এবং যে ইস্যুর যে ডেটটা আছে ওটা তো আসলে কোনো তারিখের মধ্যেই পড়ে না। এটা দেখেই প্রাথমিকভাবে বোঝা যায় যে এই সনদটা যে বানানো। জামিনে মুক্তি পাওয়া গেছে আমার কোর্ট থেকে, তার সম্পূর্ণ আমার অজান্তে, আমাকে কোনো সিন করা নেই, আমাকে কোনো নোটিফিকেশন করা নেই, আমি এবারে সম্পূর্ণভাবে জানি না। এ ঘটনায় আসামিপক্ষের আইনজীবীকে এরই মধ্যে শোকজ করেছে দায়রা জজ আদালত, যদিও সবই অস্বীকার করছেন তিনি। জামিন নামার যে বিষয়টা আছে, আমি শুধুমাত্র আমি সকালবেলা অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি, কিন্তু এইটার সাথে পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাথে আমি সম্পৃক্ত না। একে মিস কেসের শুনানির আগেই পলাশের জামিন হয়ে যায়, তার উপর বয়স নিয়ে কারচুপির অভিযোগ। ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলে এমন ঘটনায় হতবাক অন্য আইনজীবীরাও। পরিপূর্ণভাবে একটা তদন্ত করলে তদন্তের মাধ্যমে এই টোটাল চক্রটা বের হয়ে আসার সম্ভাবনা আছে। মানুষ তো অনেক বেশি ভরসা নিয়ে যখন তার শেষ আশ্রয় হয় আদালত, সেই সর্বোচ্চ যেমন জেলার আদালত আমাদের গাইবান্ধা জেলা, সেই আদালতে এসে যখন মানুষ এটা প্রতারণার শিকার হয়, মানুষের যখন বিশ্বাস উঠে যাবে তাহলে মানুষ যাবে কোথায়? একটা দৃষ্টান্তমূলক তার শাস্তি হওয়া উচিত। কেননা ইতিপূর্বেও আমি শুনেছি এ ধরনের জালজালিয়াতির ঘটনা এই গাইবান্ধা কোর্টে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাবলিক প্রসিকিউটর ও জেলা বার অ্যাসোসিয়েশনের। বিষয়টা আমরা জেনেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বার কাউন্সিল বিবেচনাধীন আছে, সুতরাং তাদের সাথে এ বিষয়ে আমাদের সমন্বয় করারও প্রয়োজন আছে। আইনজীবীরা জানান, জালিয়াতি ও তথ্য গোপন করে জামিনের ঘটনা এর আগেও ঘটেছে। শুধু সংশ্লিষ্ট আইনজীবী নয়, এর সাথে জড়িত আদালতের অনেক অসাধু কর্মচারীরাও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিলেট সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধলাই নদীর পূর্ব পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সেখান থেকে পাথর লুট নিয়ন্ত্রণ করত। এর আগে শুক্রবার রাতে অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক। এজাহারে উল্লেখ করা হয়েছে, কিছু দুষ্কৃতিকারী গত বছর 5 আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি হাতে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। 2 মাস ধরে খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট চরমে। অধিকাংশ ক্লিনিকে নেই পর্যাপ্ত ওষুধ। গত বছরের উদ্ধৃত থাকা ওষুধ দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে, এতে সেবা বঞ্চিত হচ্ছেন অনেক মানুষ। সাধারণ স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ওষুধ পেতে কমপক্ষে আরও 1 মাস সময় লাগবে। এটি খুলনার বটিয়াঘাটার 6 ঘরিয়া কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে 6 দিন খোলা। প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ এখান থেকে সেবা নেন। গত জুলাই মাসে এই ক্লিনিকে কোনো ওষুধ ছিল না। আগস্ট মাসে মিলেছে অল্প কিছু, তা দিয়েই সেবা দেওয়া হচ্ছে। ওষুধ সবসময় এখন আর থাকে না, অনেক দিন ধরেই এই সমস্যাটা। এই ওষুধ না থাকে আমাকে কিনতে, আমরা গরিব মানুষ। জুলাইতে কোনো ওষুধই ছিল না। পরবর্তীতে আমাদের মিটিংয়ের সময় ইউপি স্যারকে আমরা বলি, তো স্যার তখন সেখান থেকে আমার উপজেলা থেকে আমাদের কিছু ওষুধ দেয়। একই চিত্র খুলনা বিভাগের 10 জেলার 1716টি কমিউনিটি ক্লিনিকেই। অথচ প্রতিদিন এসব ক্লিনিক থেকে প্রায় 70,000 মানুষ সেবা নেন। ওষুধ সংকটে ব্যাহত সেবা কার্যক্রম।
সাধারণ যে চিকিৎসাটা আছে সেগুলো আমরা দিয়ে থাকি, এবং যদি আমাদের চিকিৎসা দিতে যেটা আমরা পারবো না সেটা আমরা সদর হসপিটালে রেফার করি। ঔষধ দিত, এখন গেলে বলে কি সরকার দিচ্ছে না, তো আমরা কোথাতে দেবো? 5 পদের ওষুধ লাগে, দেয় 2 পদের কি 1 পদের। এই ওষুধ যে কোন ফান্ডে যাচ্ছে জানা নাই। 4-5 দিন ধরে জ্বর, তাই ওষুধ নিতে এলাম। তবে ওষুধ এখন পাওয়া যাচ্ছে না, ওষুধটা থাকলে একটু ভালো হইতো। আমার ওষুধ না থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বলছেন গত অর্থ বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়া হচ্ছে। ওষুধ তো কিনে কমিউনিটি ক্লিনিক সিবিএসসি থেকে কিনে আমাদেরকে পাঠানো, সেটা এখনো পর্যন্ত বছরে প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দেয় না। আমরা পূর্ববর্তী অর্থ বছর ওষুধ দিয়ে এখনো কৃপণতা করে চালাচ্ছি। আমাদের কাছে যে মেসেজ আছে এই বছর সেপ্টেম্বরের মধ্যে হয়তো বা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ওষুধ আসবে। ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম যেগুলো যেমন স্বাস্থ্য শিক্ষা, গর্ভবতী সেবা, শিশু স্বাস্থ্য সেবা, এগুলো নিয়মিত চলছে এবং রেফারাল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও চলছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ এবং পুষ্টি সেবা দেওয়া হয়। সরবরাহ করা হয় প্রায় 27 ধরনের ওষুধ। বর্তমানে ওষুধ রয়েছে 3 থেকে 5 ধরনের। চলতি মাসের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। আমাদের অপারেশনাল প্ল্যান সাময়িক বন্ধ থাকাতে কিছুটা ক্রাইসিস হয়েছিল। রেডি প্রকিউরমেন্ট একটা জায়গা থেকে বরাদ্দ পেয়েছেন ওনারা, এবং আগামী 7 থেকে 10 দিনের ভিতরে এটা সাপ্লাই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2000 সাল থেকে চালু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। বর্তমানে দেশে 13,926টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্ণলোক থেকে মর্ত্যলোকে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি। চণ্ডীপাঠ আর গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। উপবাস, পূজা অর্চনা আর কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার যেন মঙ্গল হয়, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন করব। আর সবচেয়ে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, সকলে মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিতভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। শেষ করছি সংবাদ। সারাদের সাথে ছিলেন যারা, ধন্যবাদ।